Madam, the Waqf is an institution for religious and charitable purpose. The Muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because Waqf property belongs to Allah. They have also the right to administer such property. The purpose of the bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty, to manage their religious affairs, and therefore completely in violation of Article 26 of the Constitution of India. ये सब जब जो चल रहा है इसमें आज भी मैं स्पष्ट करना चाहता हूं, वक़्फ़ जो कि मुस्लिम भाइयों की धार्मिक क्रियाकलाप और उनके बनाए हुए दान से ट्रस्ट है, उसमें सरकार कोई दखल करना नहीं चाहती है। मुतवल्ली भी उनका होगा, वाकिफ भी उनका होगा, वक्फ भी उनका, परंतु वक्फ की संपत्ति इसका रख रखाव ठीक से हो रहा है नहीं। वक्फ का संचालन कानून के हिसाब से हो रहा है, निजी उपयोग के हिसाब से। सैकड़ों साल पहले किसी बादशाह ने दान किया, हमारी भाषा में कहो तो धर्मादा किया। अब इसकी संपत्ति को आप 12,000 रुपये में 5 सितारा होटल बनाने के लिए दे देते हो, ये उचित है क्या भाई? वो पैसा गरीब मुसलमान के कल्याण के लिए करिए, तलाकशुदा महिलाओं के कल्याण के लिए करिए, जो अनाथ बच्चे हैं उसके कल्याण के लिए करिए। मानिए, और ये करने की जगह बेरोजगार मुसलमान युवाओं के लिए स्किलिंग का काम करिए। लाखों करोड़ों रुपए की भूमि मान्यवर और इनकम 126 करोड़ रुपया। रेलवे की जितनी जमीन है, जिसमें हजारों करोड़ लाखों करोड़ का रेलवे का कारोबार चलता है, इतनी भूमि वक़्फ़ के पास है और इनकम 126 करोड़। मान्यवर 2013 में अन्यायी कानून आया। भाई करने थोड़ा शांत हो जाइए। ये 26 के कारण डरे हुए और कुछ कारण नहीं। चुनाव जो है ना अक्टूबर में, 25 में जो चुनाव है इसके कारण मान्यवर भाई बैठ जाओ मान्यवर। बैठो। बंगाल में आकर कहूंगा ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है, छाती पर ठोक कर कहूंगा, ज्यादा सिखाएंगे। मान्यवर 2013 के, अरे बैठ जाओ वकील साहब बैठ जाइए। আজকেও কল্যাণকে এই সব কথা বলেছেন কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহ পার্লামেন্টে। ওয়াকফ বিল নিয়ে আজকে তো চর্চা হয়েছে পার্লামেন্টে, দর্শক তো আপনারা অনেকেই শুনেছেন। কল্যাণ ব্যানার্জি তিনি অনেক কথা বলেছেন, কিন্তু অমিত শাহ তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা তো কিছু করছি না, মোতোয়াল্লি থাকবেন, সব থাকবেন, শুধু সম্পত্তি ঠিকমতো করে দেখাশোনা হচ্ছে না। বড় বড় জায়গা অল্প দামে ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে, 5 তারা হোটেল তৈরি হচ্ছে। এত সম্পত্তি, ইনকাম কত? 126 কোটি। গোটা দেশ জুড়ে কত সম্পত্তি, এগুলোকে মিসইউজ করা হচ্ছে, ঠিকমতো করে ইউজ করা হচ্ছে না। ওখান থেকে ইনকাম করে যদি মুসলিমদের জন্য কাজে লাগানো যায়, গরিব মুসলিম তালাক প্রাপ্ত হয়েছেন যিনি, তার কাজে স্কিল বাড়ানোর জন্য, তো সেটা তো ভালো হতো। তো এত প্রপার্টি, এত সম্পত্তি, সেগুলো সব নয়ছায় হয়ে যাচ্ছে, ঠিক করে দেখাশোনা হচ্ছে না। তো সেই কাজটা আমরা যদি করি সমস্যা কোথায়? আমরা তো চাই যে ওগুলো প্রপারলি ইউজ করা হোক এবং ঠিকমতো করে মেনটেন হোক। তো সেখানে সমস্যা কোথায়? আমরা তো কিছু করিনি। কিন্তু কল্যাণ ব্যানার্জি নানান সব ব্যাখ্যা দিচ্ছেন, কি সংবিধানের যে অধিকার সেটা চলে যাবে ইত্যাদি ইত্যাদি, এই প্রপার্টি আল্লাহর, অমক তমক বলে যাচ্ছেন। এবং যখন ব্যাখ্যা দিচ্ছেন অমিত শাহ, তখন আবার চিৎকার করছেন, যেটা ওনার অভ্যেস। কল্যাণ ব্যানার্জি চিৎকার করছেন, তো তখন অমিত শাহ বললেন, আরে বসে পড়ুন ওকিল সাহেব,
এটা রাজনীতি করার জায়গা না। রাজনীতি করব বাংলাতে এসে ছাতি ঠুকে বলবো, বুক ঠুকে বলবো যা বলার বাংলাতে গিয়ে। এটা এখানে রাজনীতি করার জায়গা না, এখানে চর্চা হচ্ছে এই বিষয়ে এটা, কিন্তু যা বলার বলবো বাংলাতে ছাতি ঠুকে বলবো, ওখানে গিয়ে বলবো। পরিষ্কার বলেছেন আজকে কল্যাণ ব্যানার্জিকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। একটা কথা অবশ্যই ঠিকই বলছেন অমিত শাহ যে সম্পত্তি নয়ছয় করা হচ্ছে, যেগুলো আছে সেগুলো ঠিকমতো করে দেখভাল করা হচ্ছে না, যে ইনকামটা হওয়ার কথা প্রপার্টি থেকে সেটা হচ্ছে না। এটা আমি আমাদের এই বাংলার অভিজ্ঞতা থেকে বলছি। আমি এটা বিশ্বাস করি, যদি কেউ সত্য কথা বলে থাকেন বাংলার মুসলিমদের, তারাও বিশ্বাস করবেন যে বাংলাতে যে ওয়াকফ প্রপার্টিগুলো আছে সেগুলোকে কিভাবে নয়ছয় করা হয়েছে, তছনছ করা হয়েছে, সব হস্তান্তর করে দেওয়া হয়েছে, লোপাট হয়ে গেছে। নেতা মন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পর্যন্ত সেই সম্পত্তি দখল করে বসে রয়েছেন। এটা কে বলেছেন? একজন এমএলএ বলেছেন, নওশাদ সিদ্দিকী। এখন বলবেন কিনা জানি না, কিন্তু উনি একটা সময় বলেছেন নেতা মন্ত্রীরা সরকারি এই মানে ওয়াকফ সম্পত্তি দখল করে বসে রয়েছেন, আমার কাছে লিস্ট আছে, উনি বলেছেন। এবং আরও আছে, আরও অন্য দিক দিয়ে খবর আসে। ফলে ওয়াকফ প্রপার্টি যেটা আছে সেটা ঠিকমতো করে ইউজ করা হচ্ছে না, ভুলভাল। আমি এটাও শুনেছি কলকাতার বুকে আছে 12 টাকা ভাড়া, 12 টাকা, বুঝতে পারছেন? 12 টাকা ভাড়াতে বড় প্রপার্টি। এটা কি হচ্ছে? এটা এই না যে 12 টাকায় মাঝখান থেকে ফোড়ে আছেন, মানে তারা ওটা ওইভাবেই রেখে দিচ্ছেন, কিন্তু মাঝখান থেকে তারা পয়সা লুটে দিচ্ছেন। ওই মতোয়াল্লি, কেউ না কেউ মতোয়াল্লি, যারা বিরাট ইমানদার বলে বলছেন, আমরা মুসলমানদের কল্যাণে কাজ করি বলে বলছেন, মাঝখান থেকে তারা সব পয়সা লুটপাট করে নিচ্ছেন, আবার সম্পত্তিও হস্তান্তর করে এদিক ওদিক করে দিচ্ছেন। এখন এই চুরি চামারিটা তো বন্ধ হয়ে যাবে। নতুন যে বিলটা এসছে, একটা পুরোটা সরকারের অধীনে এলে, এবং ল্যান্ড ডিসপিউট এই যে বলা হয়েছে যে কেন বিচার কোর্টে হবে, আগে তো আমরা আমাদের যে ট্রাইব্যুনাল সেখানে বিচার করব, তারপর দরকার হলে কোর্টে যাওয়া হবে ওই অর্ডার পছন্দ না হলে। কেন ডিরেক্টলি কোর্ট, অন্যান্য জমির মতো? তো কেন সমস্যা? এবার ডিরেক্টলি কোর্টে যদি যাই, কোর্টকে তো আমরা সবাই মানি। তো তুমি বলছো ট্রাইব্যুনালে বিচার করলে তোমরা বলছো ভালো বিচার, তো কোর্টকে তার মানে তোমাদের কোনো বিশ্বাস নেই, দেশের আইন ব্যবস্থাকে তাহলে তোমাদের কোনো বিশ্বাস নেই, তোমরা কি দেশীয় আইনের বাইরে? তো এখানে আপত্তিটা কেন হবে? কেন আপত্তিটা হবে? না আমাদের সব অধিকার, কিসের অধিকার চলে যাবে? অমিত শাহ বলছেন কোনো অধিকার যাবে না। কেন অধিকার চলে যাবে? আমরা কিছুই করছি না, কিন্তু মনিটরিং সিস্টেমটাকে স্ট্রং করার চেষ্টা করছি। আমরা কিছুই করছি না, সম্পত্তিগুলো প্রপারলি ইউজ করার চেষ্টা করছি। আমাদের সরকারি সম্পত্তি আছে, সেগুলো যেভাবে ইউজ করা হয়, সেখান থেকে যেভাবে লভ্যাংশ বেরিয়ে আসে, বের করে আনা হয় কমার্শিয়ালি, সেটা কাজে লাগে। তো ঠিক আছে, আপনাদের এই সম্পত্তি রয়েছে, ওখান থেকে আপনাদের কমিউনিটির লোকজন যদি কাজ করেন, কিন্তু সম্পত্তিগুলোকে প্রপারলি ইউজ তো করবেন। সেগুলো লুটপাট হবে, চুরি হবে। আবার বলছি দর্শক, এই বাংলাতে প্রচুর সম্পত্তি রয়েছে, সব বেহাত হয়ে গেছে। এই যে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন, এত বছর তো আপনারা সরকারে রয়েছেন, সরকারে কত সম্পত্তি আপনারা মানে ওয়াকফ প্রপার্টি কতগুলো পুনরুদ্ধার করতে পেরেছেন? এই প্রশ্ন কেন মুসলিমরা করছেন না আমি তো জানি না। যারা ওই কেন্দ্রে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করছেন, রাস্তাতে নামছেন, বক্তব্য ছাড়ছেন হুজুররা, মৌলভী সাহেবরা, তারা কেন একবার বলছেন না যে এই রাজ্যের এই সরকারটা তো এতদিন ধরে আছে, কেন ওয়াকফ প্রপার্টি আমাদের সেগুলো উদ্ধার করা হয়নি? বলতে পারবেন কেউ? মৌলভী সাহেব যারা মুভমেন্ট করছেন, যে ওয়াকফ প্রপার্টি আছে নথিভুক্ত খাতায় কলমে, সেগুলো সব ঠিকঠাক আছে, সবটা ঠিকঠাক মেনটেন হয়, বলতে পারবেন? আপনারাই তো মাঝে মধ্যে দেখেছি মুভমেন্ট করে থাকেন। তো আজকে কেন্দ্রের এই ওয়াকফ বিল নিয়ে একটা সংশোধনী বিল আনা হয়েছে, সেটা নিয়ে এত হইচই কোথায়? সম্পত্তি সব তো নষ্ট হয়ে গেছে এখানে, সেসব নিয়ে কেন কথা নেই? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সব বেদখল করে নিয়ে বসে আছেন, কেন সেই সব নিয়ে কথা নেই? কল্যাণ ব্যানার্জি বলছেন, ব্যাস গদ ও কল্যাণ তো বলেছেন পার্লামেন্টে আমাদের জন্য, কি বলেছেন? ভুলভাল কথা বলে এসছেন। আচ্ছা, যদি কমিটিতে কেউ একজন থাকেন, প্রপার্টি তো প্রপার্টি, এ তো পরিষ্কার। পার্লামেন্টে দাঁড়িয়ে তো বলছেন একজন মিনিস্টার, হোম মিনিস্টার, পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড তো বলছেন যে আমরা তো কিছু করছি না সম্পত্তি নিয়ে, দেখাশোনা, দেখভাল, মনিটরিং সিস্টেম এর বাইরে তো কিছু না। তো সেখানে দেশেরই তো সম্পত্তি, ওয়াকফ প্রপার্টি দেশেরই তো, আমাদের ভারতবর্ষেরই তো অংশ। তো সেখানে দেশীয় আইন মেনে চলবে। একটা ব্যক্তিগত সম্পত্তি যেমন কোনো মানুষ অন্যভাবে নিয়ে নিতে পারেন না, তো ওয়াকফ প্রপার্টি থাকবে। কেউ বলেছেন যে আমরা সব নিয়ে নেব? বলা হয়েছে কি? তো সেখানে প্রপার সিস্টেম মেনটেন দিয়ে, আর অনেক ডিসপিউটে আসে যে হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে এই জায়গাটা ওয়াকফ প্রপার্টি, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়। তো সেগুলো সব ঠিকঠাক দেখা হবে যে কোনগুলো ওয়াকফ প্রপার্টি, কিসের ভিত্তিতে বলা হচ্ছে কোনগুলো প্রপার্টি না, এবং যেগুলো ওয়াকফ প্রপার্টি সেগুলো কোথায় কি বেদখল হয়ে গেছে, সেটাই বা কেন হবে? তো যদি একটা প্রপার মনিটরিং সিস্টেম, একটা সরকারি সিস্টেমের সেন্ট্রালি চলে, তো সমস্যা কোথায়?
সমস্যা কোথায়? সমস্যা এক জায়গাতেই, সেটা হচ্ছে ভোট ব্যাংক। এইসব নিয়ে ইস্যু চিৎকার করলে মুসলিম ভোটটা পাবো, এই জন্যই দেখবেন চিৎকার করছেন নেতারা এইসব দলের, ইন্ডিজোটের বিশেষ করে, আর ব্যাস মানুষকে ভুল বোঝাচ্ছেন। অমিত শাহ বলছেন এটা নিয়ে ভুল বোঝানোর কিছু নেই, কিচ্ছু করছি না আমরা, কিচ্ছু করছি না। সরকার তো অনেক কাজেই অনেক দায়িত্ব পালন করে, সেখানে মুসলিমদেরও তো ডেভেলপমেন্টের কাজ হয়। এরকম কোনো জায়গা আছে যে মুসলিমদের জন্য বাদ সরকারি কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ? তো সেখানে সরকারি এটা যে ওয়াকআপ প্রপার্টি হয়, এখান থেকে যদি ওই কমিউনিটির ভালোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটাও ভালোভাবে হোক না। তো সেই মনিটরিং সিস্টেমটা আমরা যদি করি তো সমস্যা কোথায়? এবং আরও একজন মন্ত্রী বলেছেন, কিরণ রিজিজু, উনিও বলেছেন যে আমরা কোনো কিছুতে ধর্মীয় করে প্রতিষ্ঠানে আমরা কোনো হস্তক্ষেপ কিছুই করবো না, প্রপার্টি যার যা তারই থাকবে, কিছুই করবো না। অথচ এগুলোকে নিয়ে গোলানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে। আজকে মুসলিমদের ভয় দেখানো নিয়েও একটা মন্তব্য করেছেন অমিত শাহ, আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারি। মুসলিমদের ভয় দেখানো নিয়ে একটা কথা উনি বলেছেন, একটা কথা উনি কিন্তু বলেছেন। ওয়েট দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই, শোনাতে চাই উনি মুসলিমদের ভয় দেখানো নিয়ে কি বলেছেন। एक फैशन हो गई, राम जन्मभूमि का मंदिर बनाने की बात आई तो इस देश के अंदर खून की नदियां बह जाएगी, मुसलमान रोड पर आ जाएगा, मुसलमानों का ये हो जाएगा, वो ट्रिपल तलाक, फिर से डर, सीए आया कि मुसलमानों की नागरिकता चली जाएगी। जिन जिन ने भाषण किया है, एक मुसलमान की नागरिकता गई है तो बता दो। मुसलमान भी जानता है, और मैं तो आपके माध्यम से देश के मुसलमानों को अपील करना चाहता हूं मान्यवर, मैंने बहुत झेला है। ये कहते थे कि सीए कानून मुसलमानों की नागरिकता लेने 2 साल हो गए, एक भी मुसलमान की नागरिकता गई है तो सदन के पटल पर रखी। कितना झूठ फैलाया इन्होंने। मान्यवर, धारा 370 हटाई, ये कह रहे थे मुसलमानों का ये हो जाएगा, वो हो जाएगा, फिर से उमर अब्दुल्ला जीत कर आज शासन कर रहे हैं। आतंकवाद समाप्त हो गया, विकास शुरू हो गया, पर्यटन बढ़ गया। मान्यवर, एक कांग्रेस पार्टी और उसके साथियों ने मुसलमान भाइयों को डरा डरा कर अपनी वोट बैंक खड़ी करने का काम किया। हम नहीं डरा रहे मुसलमानों को, आप डरा रहे हो भाई। आप कह रहे हो ये हो जाएगा। मैं कहता हूं इस देश के नागरिक को किसी भी धर्म का हो कोई आंच नहीं आएगी। मान्यवर, ये नरेंद्र मोदी सरकार का सरकार। শুনলেন দর্শক, উনি এটা বলেছেন যে ভয় দেখানো যে কাজটা করছে কংগ্রেস এবং আরও অন্যরা, তার মধ্যে টিএমসি তো রয়েছে, সেটা তো মানে বোঝার কোনো সমস্যা নেই। তবে যতই এইসব করুক না কেন, আজকে অমিত শাহ একটা কথা বলেছেন যে মোদী সরকার, মানে এই যে সরকারটা চলছে বিজেপি সরকার, এই সরকার কিন্তু সহজে যাবে না, কত বছর থাকবে তার একটা ভবিষ্যৎবাণী কিন্তু উনি আজকে করেছেন যে কত বছর থাকবে এই সরকারটা। কি বলা হয়েছে দর্শক আপনাদেরকে একটু শোনাই, যে এটা উনি বলেছেন কত বছর থাকবে এই সরকারটা। দর্শক শুনুন। इनको मान्यवर ना पिछड़ों की चिंता है ना मुसलमानों की। ये सालों से जातिवाद और तुष्टीकरण इसके आधार पर काम करते हुए आए हैं और जातिवाद और तुष्टीकरण की राजनीति कर अपने परिवार की पॉलिटिक्स को आगे बढ़ाए हैं। मगर 2014 से मान्यवर जातिवाद, तुष्टीकरण और परिवारवाद को एक साथ नरेंद्र मोदी ने समाप्त कर विकास की राजनीति इस देश में प्रस्तावित की। पॉलिटिक्स ऑफ परफॉर्मेंस, परफॉर्म करिए और चुनकर आइए। 3 टर्म मोदी जी को चुना है और 3 टर्म भारतीय जनता पार्टी की सरकार रहने वाली है। मेरी बात ठीक कर। শুনলেন দর্শক, এখনো 3 টার্ম এই মানে বিজেপি সরকার থাকবে দেশে, সেটাও কিন্তু উনি আজকে ভবিষ্যৎবাণী করেছেন। আর আমার মনে হয় কোথাও
খারাপ বলেননি, কারণ এখানে এই সরকারকে হটানোর মতো দেশের বড় অংশের মানুষের যোগ্যতা অর্জন করার মতো আমি সত্যি কিন্তু এখন সেই অর্থে দেখছি না। এবারে যে রেজাল্টটা হয়েছে লোকসভাতে, ভাববেন যে বিজেপির আসন সংখ্যা কমেছে, তার একটা অন্য কারণ রয়েছে। ইউপিতে একটা গেম হয়ে গেছে, বিজেপির অন্দরে একটা গেম হয়ে গেছে, কিন্তু সেটা একটা বড় ধাক্কা এবং সেখান থেকে সামলে নেওয়া। এবং দেখছেন যে বিধানসভার যে রেজাল্টগুলো হয়েছে সেগুলো কীভাবে রেজাল্ট এসছে। ফলে যেটা বলেছেন খারাপ বলেননি, বিজেপির সরকারকে মানে কেন্দ্র থেকে হটানো কিন্তু সহজ না। ফলে যখন কেন্দ্রে বিজেপির সরকার থাকবে তখন বাংলার মানুষের উচিত যে অ্যাটলিস্ট এখানে একটা ওই রকম সরকার হোক যাদের সঙ্গে একটা ভালো সমঝোতা করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলবে। তাতে করে কী হবে? উপকার হবে, বাংলার মানুষের উপকার হবে। ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিট বাংলার মানুষ পাবেন। যদি বাংলার মানুষ সেটা না করেন তাহলে ওইভাবে এখানে দিদি চিৎকার করবেন আর বঞ্চনা সত্যি ওই রকম থেকে যাবে। কারণ রাজ্য সরকার তো চায় না যে কেন্দ্রের সহযোগিতা নিয়ে প্রপারলি রাজ্যের উন্নয়নটা হোক। এরা তো সস্তার রাজনীতি করার জন্য সব প্রজেক্টকে এখানে চালু করতে দেয় না। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কত প্রজেক্ট, তার সঙ্গে দুর্নীতি ইত্যাদি হয়েছে, সেসব টাকা আটকে গেছে। ফলে রাজ্যের ভালোর জন্য এবং যখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন্দ্র থেকে বিজেপিকে হটানো যাবে না, তখন এখানে সেই রকমই একটা সরকার গঠন করা উচিত যার সঙ্গে কেন্দ্রের একটা সুসম্পর্ক থাকবে। যতদিন না সেটা হচ্ছে ততদিন বাংলার মানুষের এই হাহাকার চলবে, এই বঞ্চনা বা এই কষ্ট চলবেই, এই দুর্ভোগ চলবেই। দর্শক বলুন, মুসলিমদের ভয় দেখানোর যে বিষয়টা এবং ওয়াকফ বিল এই সব নিয়ে যা সব হয়েছে, হোম মিনিস্টার যে জবাব দিয়েছেন এবং যে ভবিষ্যৎবাণী করেছেন, অবশ্যই দর্শক বলবেন আপনাদের মতামত, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।